তাপসী তাবাসসুম উর্মিকে নিয়ে আজও আবার একটু কথা বলতে চাই। কারণ গতকাল এমন একটা ঘটনা ঘটেছে, একটা নতুন ডেভেলপমেন্ট তৈরি হয়েছে, যেটা দেখে আমাদের আরও মনে হবার কথা যে তাবাসসুম এমনি এমনি বলে ফেলেছেন কথাগুলো, তা না। এটা একটা বৃহত্তর পরিকল্পনার পার্ট বলে আমি ধারণা করি, এবং এই পরিকল্পনার পেছনে সুনির্দিষ্ট যে লক্ষ্যটা কাজ করছে আমার বিশ্লেষণে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের গায়ে স্বাধীনতা বিরোধী, আরও যদি ডিরেক্টলি বলে ফেলি তাকে রাজাকার বানিয়ে দেওয়ার চেষ্টা। তো ওনার গায়ে একটা স্বাধীনতা বিরোধী ট্যাগ, একটা তকমা তাবাসসুম এটা করেছেন, এবং জেডাই খান পান্নার ব্যাখ্যাটাও কিন্তু হুবহু একই। তার মানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন উর্মি তাবাসসুম নামের একটি মেয়ে ডক্টর ইউনূসকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী বলে অপবাদ দিয়েছেন, এবং আমাদের সকলেরই জানা এবং দেখা যে আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয়েছে। তিনি বলছেন যে আবু সাঈদকে সন্ত্রাস বাহিনী হত্যা করেছে দুপক্ষের গোলাগুলিতে। প্রিয় দর্শক, আসলেও এই তাবাসসুম কেন এই বিষয়গুলো এখন বললেন? অতীতে তো আরও সময় গিয়েছে, প্রায় 2 মাসেরও বেশি সময়, এবং আওয়ামী লীগের বড় বড় নেতা প্রধানমন্ত্রী সহ এই বিষয়টি বলেনি, ইউনূসকে রাজাকার বলতে সাহস পায়নি, এবং আবু সাঈদকে দুই পক্ষের সন্ত্রাসীগুলিতে মারা গিয়েছে বলতে সাহস পায়নি। এখন তাহলে উর্মি আক্তার এই কথা তিনি কেন বলছেন? এটি বলার পিছনে গোপন রহস্য রয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জাহিদ ভাইয়ের মুখ থেকে। তাবাসসুম সম্পর্কে একটা ফেসবুক পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখানোর চেষ্টা আছে যে তাবাসসুম বাইরে চলে যাচ্ছেন, পড়াশোনার জন্য যাবেন, এবং তিনি নাকি তার সাধারণ পাসপোর্ট গ্রহণ এই সেপ্টেম্বরে, গত সেপ্টেম্বরেই উনি সেটার জন্য অ্যাপ্লাই করেছেন, এবং উনি ফরেন এডুকেশনের গ্রুপে আছেন, এবং তার আগের যে ব্যাকগ্রাউন্ড সেখানেও তার গবেষণার ইতিহাস আছে। তাই অনেকে বলছেন তিনি যেহেতু চলে যাবেন, উনি যেহেতু এই দেশে আর তার ক্যারিয়ার কন্টিনিউ করবেন না, তিনি এই ধরনের একটা স্ট্যান্স নিলেন যেটা তার জন্য আখেরে ভালো হয়। কেউ কেউ এটাও বলছেন এটার মাধ্যমে তিনি এক ধরনের অ্যাসাইলাম সিক করার চেষ্টা করতে পারেন। কুড বি এনিথিং। কিন্তু আমার কাছে গতকালের একটা ডেভেলপমেন্টকে দেখে আমার মনে হলো ব্যাপারটা এত সরল না। আমি আগের দিনও মনে করেছিলাম এটা পরিকল্পিত ব্যাপার, কারণ তার এটা বলার সাথে সাথে বহু মানুষ, সংখ্যাটা অনেক বেশি না, ফেসবুকে আমি বহু জনকে দেখছি তাকে বাহবা দিচ্ছেন, তার পাশে দাঁড়াচ্ছেন। তাহলে আসলে অন্যরাও ওই রকম অবস্থান নিয়ে ফেলাই সবচেয়ে ভালো হতো। যাই হোক, কিন্তু আমি যেটা আমার বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে একজন খুবই বিখ্যাত আইনজীবী জনাব জেডাই খান পান্না, খুবই প্রতিষ্ঠিত, খুবই বড় লয়ার। শুধু সেটা না, উনি একজন মুক্তিযোদ্ধা। তার মুক্তিযুদ্ধের সময়কার অবদানের জন্য এই জাতি তাকে চিরকাল স্মরণ করবে। শুধু সেটাও না, তিনি দীর্ঘ সময় মানুষের অধিকার নিয়ে লড়াই করেছেন, মানবাধিকার সমুন্নত রাখার জন্য ওনার অনেক বড় কন্ট্রিবিউশন আছে, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই। সে জেডাই খান পান্নার একটা মন্তব্য আমার দৃষ্টি আকর্ষণ করলো, অনেকেরই করেছে, এবং আমার মনে হয় এটাকে যদি কনটেক্সটের সাথে মেলাই তাহলে আর ব্যাপারটাকে এত সহজভাবে দেখার সুযোগ থাকে না। যারা পান্না তার একটা ভিডিও ইন্টারভিউতে বলেছেন যে তিনি স্যালুট করেন তাবাসসুমকে, মানে স্যালুট করেন, হাত তুলে স্যালুট করে দেখিয়েছেন, তিনি সালাম করেন বলেছেন। ফাইন, উনি মনে করেন যে তিনি একজন গার্ডস সহ মানুষ, তিনি এটা করতেই পারেন, এবং তার জন্য তার চাকরি, ওরা চাকরি পুরো চলে গেছে তা না, সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাকে আগে ওয়েসডি করা হয়েছিল, পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি এবং তার বন্ধুরা, মানে জেডাই খান পান্না এবং তার বন্ধুরা তার পক্ষে দাঁড়াবেন, নিশ্চিতভাবেই দাঁড়াতে পারেন। এবং আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তাবাসসুম যা করেছেন সেটা আমাদের চাকরিবিধিতে যদি সমস্যা হয়ে থাকে, সমস্যা হওয়ারই কথা, কারণ উনি প্রধান উপদেষ্টা সম্পর্কে এবং এই সরকারের লেজিটিমেসি এবং লিগ্যালিটি নিয়ে প্রশ্ন করেছেন। সুতরাং তিনি এই চাকরিতে থাকতে পারেন না বলেই আমি ধারণা করি। তারপরও তিনি যেন সুবিচার পান, তিনি যেন ন্যায় বিচার পান, সেটা আমি আশা করব, এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার তার ন্যায় বিচার নিশ্চিত করবে, এটা আমি কনফিডেন্টলি মনে করি। এবং সেখানে যদি তার পক্ষে মিস্টার পান্না দাঁড়ান, আমরা নিশ্চিতভাবে সেটা চাইব। কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, জেডাই খান পান্না শুধু তাকে স্যালুট করেছেন তা না, তিনি ডক্টর ইউনূসের রিসেট শব্দটা নিয়ে এসছেন, এবং স্বাভাবিক যে ইন্টারপ্রিটেশন তাবাসসুম করেছেন, যেন পান্নার ইন্টারপ্রিটেশনটাও তাই। ইন্টারপ্রিটেশনের ভিন্নতা থাকতে পারে, কিন্তু উনিও ইন্টারপ্রিটেশন করছেন যে এর মাধ্যমে আমাদের শহীদ এবং মা বোনদের যে ত্যাগ আছে সেটাকে অস্বীকার করা হচ্ছে। উনি বলছেন কেউ যদি রিসেট দিতে চায় তিনি ফ্ল্যাশ বাটন
টিপে দেবেন যাতে সবাই ভেসে চলে যায়। আমি আগের দিনও একটা কথা বলেছি, ডক্টর ইউনূস যে কনটেক্সটে এই রিসেট বাটন পুশ করার কথা এবং অতীত চলে যাওয়ার কথা বলছেন, তিনি মুক্তিযুদ্ধকে উড়িয়ে দিয়ে সেটা করছেন আমরা মনে করি না। সত্যি বলতে ডক্টর ইউনূসের একটা ভিডিও পাওয়া যায় মুক্তিযুদ্ধের সময় তিনি কিভাবে এর পক্ষে দাঁড়িয়ে কথা বলছেন। দরকার নেই, ঠিক ওই সময়কার কথা বলছি, সেভাবে যদি সরিয়ে রাখি। এখানে অতীতকে সরিয়ে দেয়া বলতে আমি বুঝেছি এই গত 15 বছরে দেশ যে রকম প্রেক্ষাপটে ছিল, যে পরিস্থিতিতে ছিল, সেটাকে শেষ করে দেয়া। আমি এতে তো কোনো সমস্যা দেখি না। তাই হয়েছে। প্রশ্নটা এসেছিল 32 নম্বর এবং শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা নিয়ে, এবং এটা তো আসলে সেই অতীত বলতে এই সময়ের যে স্বৈরাচার, এই সময়ের যে একটা মাফিয়া সরকার তৈরি হয়েছিল, সেটার সেই অতীতটা শেষ করা। ওইগুলো ভাঙার সাথে সাথে সে সিম্বলগুলো শেষ হলো। সেই অতীত আমরা আসলেই শেষ করে নতুন বাংলাদেশ করতে চাই, তাই তো উনি বলেছেন। আমি অন্তত তাই বুঝেছি। কিন্তু ওনার গায়ে একটা স্বাধীনতা বিরোধী ট্যাগ, একটা তকমা, তাবাসসুম এটা করেছেন এবং জেডাই খান পান্নার ব্যাখ্যাটাও কিন্তু হুবহু একই। তার মানে ডক্টর ইউনূস একজন স্বাধীনতা বিরোধী, প্রকারান্তরে আমরা কথ্য ভাষায় যাদেরকে এইভাবে বলি রাজাকার, তিনি একজন রাজাকার। এই সেই রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা খুব স্পষ্টভাবে এখন দৃশ্যমান। আমি ফেসবুকেও অনেককেই দেখেছি যারা এই ধরনের কথা কেউ ইঙ্গিতে, কেউ স্পষ্টভাবে বলে ফেলছেন। আমরা এই আলাপ তুলতেই পারি তাহলে এখন কেন এই চেষ্টাটা করা হচ্ছে। তার আগে তাবাসসুম সম্পর্কে আরও দু একটা কথা একটু বলে রাখা দরকার। তিনি সন্ত্রাসী বলেছেন। আপনাদের যারা আগের ব্যাপারগুলো দেখেনি তাদেরকে একটু যোগ করে রাখি। সর্বশেষ তিনি ডক্টর ইউনূসের রিসেট বাটন নিয়ে ডক্টর ইউনূসকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছেন এবং এই সরকারটা অবৈধ সরকার বলছেন তিনি। এই সরকারটা বৈধ না অবৈধ, এদেশে যখন সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলেছে এটা বৈধ সরকার, সেখানে তাবাসসুম এটা বলতে পারেন না, এবং তিনি একটা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে, এবং সেটার কাউন্টডাউন, সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। খুব সিঙ্ক করে তার নেত্রী যখন বলছেন যে তিনি 1 মাসও এই সরকার টিকবে না, শেখ হাসিনা বলছেন। আমি একটু কথা যোগ করতে চাই। ওনার তাবাসসুমের যুক্তি হচ্ছে মুক্তিযুদ্ধ, তার বঙ্গবন্ধু নিয়ে তার খুবই শক্ত শ্রদ্ধা এবং শক্ত অবস্থান আছে। তিনি এখনকার বিষয় নিয়ে এভাবে ভাবছেন না, তার ন্যারেটিভ কিন্তু এটা খুবই বাজে, এটা ভুল। তার কারণ হচ্ছে উনি একেবারে তৃতীয় শ্রেণীর একজন আওয়ামী লীগ সমর্থক বা কর্মী। আমাদের প্রশাসনের ভেতরে থেকে তো কর্মীরাও আছে, তারা আওয়ামী লীগের হয়ে কাজ করতো এবং করছে এখনও। কারণ হলো আবু সাঈদকে যখন হত্যা করা হয়েছে, সেটা আমি গত ভিডিওতে বলেছি গতকালই, যে তাকে সন্ত্রাসী আখ্যা দিচ্ছেন তাবাসসুম। এবং শুধু সেটা না, ডক্টর ইউনূস যে সাঈদের বাড়িতে গেছেন তার জন্য লালমনিরহাট থেকে তাকে গাড়ি পাঠাতে হয়েছে, উনি বিদ্রূপ করছেন। তার চাইতে আরেকটা বড় প্রশ্ন আছে, আমরা এই দেশে এই ধরনের পজিশনে যিনি ম্যাজিস্ট্রেট, তার সেন্সের অবস্থা চিন্তা করি। আমরা তর্কের খাতিরে ধরে নিলাম আবু সাঈদ একজন সন্ত্রাসী, তিনি বলছেন সন্ত্রাসী, ধরে নিলাম। তিনি নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন কিভাবে সাঈদকে নিরস্ত্র অবস্থায় এবং দুহাত দুদিকে প্রসারিত করা অবস্থায়, আশপাশে বহু দূর পর্যন্ত কেউ না থাকা অবস্থায় ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সো এই তাবাসসুম মনে করেন একজন সন্ত্রাসীকে এভাবে গুলি করে হত্যা করে ফেলা যায়। এই হচ্ছে স্ট্যান্ডার্ড, এই হচ্ছে লেভেল আওয়ামী লীগের লোকজনের, এবং এই কথা বলছেন প্রকাশ্যে। তার কাছে এটা যৌক্তিকও মনে হচ্ছে। কাউকে সন্ত্রাসী তকমা দিয়ে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যেমন হত্যা করা হয়েছিল একসময়, তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ারের নামে, এখনও আবার এটা করা যাচ্ছে, করা যাবে বলে তাবাসসুমরা মনে করেন। এই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড। যাই হোক, ঘটনা যা ঘটছে, আমি মনে করি এই ধরনের ঘটনা আরও ঘটবে। এটা আমাদেরকে অ্যালার্মিংও দেয় যে এই প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের লোকজন কিভাবে আছে, কতটা আছে, এবং তারা কি করার জন্য ওঁত পেতে আছে। আমাদের সতর্ক থাকা দরকার আছে, খুব সিরিয়াসলি সতর্ক থাকতে হবে। কারণ সামনে যখন নির্বাচন আসবে, এই নির্বাচনে এই লোকজন কাজ করবে, এবং এদেরকে দেখেই আমার কাছে মনে হয় এই যে নির্বাচনটার আগে সত্যিকার অর্থে খুব জরুরি কিছু সংস্কার সিরিয়াসলি সময় নিয়ে করা দরকার। না হয় আসলে আমাদের কপালে দুঃখ থাকার কথা।
যাই হোক, যে প্রশ্নটা করছিলাম শুরুর দিকে, আমরা এটা এখন বুঝতে পারছি ডক্টর ইউনূসকে স্বাধীনতা বিরোধী একটা ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এইটা কোনো না কোনো ফর্মে কোনো না কোনোভাবে ভবিষ্যতে আসবে এবং চলতে থাকবে, আমি মোটামুটি নিশ্চিত। কারণটা এটা যে এর মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে এই ন্যারেটিভটা প্রচুর তৈরি করার চেষ্টা হচ্ছে যে এই দেশ জিহাদিস্টরা, এই দেশ ইসলামিক ফান্ডামেন্টালিস্ট এবং এক্সট্রিমিস্টরা দখল করে নিচ্ছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা। এবং যেই ন্যারেটিভ দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ থেকে দেয়া হয়েছে, শেখ হাসিনা যেভাবে ইচ্ছা ক্ষমতায় থাকুক, কারণ তাকে সরিয়ে ফেললে এগুলো মাথা চাড়া দেবে, সেগুলো মাথা চাড়া দেবে, এই ন্যারেটিভ তৈরির চেষ্টা হচ্ছে। এখন যারা এইসব ন্যারেটিভ তৈরি করতে চান তাদের সমস্যা হচ্ছে ডক্টর ইউনূসকে ফান্ডামেন্টালিস্ট বা এক্সট্রিমিস্ট হিসেবে তকমা লাগিয়ে দেওয়া যাচ্ছে না, মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ওটা। এটা মানে যারা বলবেন তাদের নিজের কানেও জিনিসটা মনে হয় হাস্যকর লাগবে যে ডক্টর ইউনূস একজন ইসলামিক এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, নো ওয়ে। ফলে ডক্টর ইউনূসকে এবার বিতর্কিত করতে হবে। তাকে এই বিতর্ক তৈরি করা যাচ্ছে যে তার অধীনে তারা মাথা চাড়া দিচ্ছে, ডক্টর ইউনূস পারছেন না তাদেরকে নিয়ন্ত্রণ করতে, যেটা শেখ হাসিনা পেরেছিলেন। আর ডক্টর ইউনূসের গায়ে এবার স্টিগমা লাগানোর চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে। ফলে এই ন্যারেটিভ বাইরে নিয়ে যাওয়া যাবে, দুনিয়ার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে। বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্বে এমন একজন মানুষ আছেন যিনি এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বই বিশ্বাস করেন না। আমাদের যে অতীত, যে গৌরবময় লড়াইয়ের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, সেটাকে ডিনাউন্স করেন, সেটাকে ডিসরেসপেক্ট করেন। এই ন্যারেটিভটা এবার বাইরে তৈরির চেষ্টা হবে, আমরা বলতে পারি সেটাই চেষ্টা হচ্ছে। সুতরাং তাবাসসুম যা করেছেন, তার মেয়ার একটা বিদেশে গিয়ে অ্যাসাইলাম পেতে চাই, আমি যেহেতু চলেই যাচ্ছি একটু বীরের ভাব করে গেলাম, ব্যাপারটাকে আমি এত সহজভাবে দেখতে প্রস্তুত নই, দেখা উচিত হবে না। আর আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি, এই শেখ হাসিনার পতনের পর থেকে কখনো কখনো আমাদের সেন্সিটিভিটিকে বেশি মনে হতে পারে, একটু হাইপার সেন্সিটিভিটি মনে হতে পারে। হাইপার সেন্সিটিভিটি হয়তো ভালো না, কিন্তু আমাদের এই ক্রাইসিসের সময় বাংলাদেশ এখনও বড় ধরনের ক্রাইসিসে আছে, বড় ধরনের আনস্টেবল অবস্থায় আছে, এবং অনেকে এটাকে ডিস্টেবিলাইজ করতে চাইছে। এই অবস্থায় আমাদের একটু বেশি সেন্সিটিভ, বেশি সতর্ক থাকা জরুরি বলে আমি মনে করি। প্রিয় দর্শক, দেখছিলেন আমাদের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন উর্মি আসলে কি করতে চেয়েছিলেন। তিনি কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এমন একটি কিছু করতে চেয়েছিলেন যেটি দেশে একটা হাঙ্গামে সৃষ্টি হবে এবং দেশে একটি আন্দোলন সৃষ্টি হওয়ার মতো একটি ব্যবস্থা করা যায়। মানে কোনো কিছু শুরু করতে হলে তা সেটি কিন্তু একটি ইস্যু দরকার, মানে মাধ্যম দরকার। এটি কিন্তু একটি বড় ধরনের মাধ্যম যে ডক্টর ইউনূসকে রাজাকার এবং স্বাধীনতা বিরোধী বলা এবং আবু সাঈদ কে দুপক্ষের সন্ত্রাসীর গুলিতে মারা যাওয়া, এমন একটি অপবাদ দেওয়া, এবং এই যে গণহত্যা হয়েছে সেটি আসলেও মিথ্যা বা এটি তদন্ত সাপেক্ষে সেটি যাচাই করা হবে সত্য কিনা, এমন একটি কথা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া মানে কি পুরো বাংলাদেশে একটি আতঙ্ক সৃষ্টি করা, এবং আতঙ্ক সৃষ্টি করে এই সুযোগে আওয়ামী লীগ কোনো একটি আন্দোলনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসা এবং জনগণকে ভুল বুঝিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানো, এছাড়া আর কিছুই নয়। এবং আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনূসকে রাজাকার বলে তাকে পরিচয় করিয়ে দেওয়া যে তিনি রাজাকার। আওয়ামী লীগের একটি অভ্যাস, যেই বাড়াবাড়ি করবে তাকে রাজাকার বলে জেলখানায় ঢুকিয়ে দিবে, অথবা আন্তর্জাতিক মহলে তাকে চিহ্নিত করে জঙ্গি বলে তাকে অপরাধী সাব্যস্ত করা। এটি কিন্তু আওয়ামী লীগের পুরানো স্বভাব। এই স্বভাবটি কিন্তু দ্বিতীয়বার উর্মিকে দিয়ে তারা আবার কাজে লাগানোর চেষ্টা করেছে। তবে এই আওয়ামী লীগের আপনারা দেখেছি যে যেই বিএনপি এবং জামাত ইসলাম এবং বিভিন্ন দল যখনই আওয়ামী লীগ মনে করেছে যে এগুলো আমাদের সমস্যা বা অমুক নেতা আমাদের রাজনীতি যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সমস্যার কারণ হতে পারে, তাকেই কিন্তু রাজাকার অথবা জঙ্গি বলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে দোষী করা হয়েছে। অতএব যে উর্মি, তিনি আওয়ামী লীগের আসলে তেমন কোনো দলের বা
তেমন কোনো কিন্তু ব্যক্তি নয়, তিনি কিন্তু সাধারণ একজন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ এখানে রাজনীতির সাথে সম্পর্ক অনেক দূরে। যদিও তিনি আওয়ামী লীগের কোনো সদস্য পদ থাকতে পারে তার, তবে সেটি হলো অনেক দূরে। আর তিনি সবেমাত্র ম্যাজিস্ট্রেট, একজন মেয়ে, একজন কিশোরী আমি বলবো। তার বয়সও যে অনেক বেশি হয়েছে বিষয়টা কিন্তু এরকম না। আসলেও তাকে আওয়ামী লীগ কিন্তু দয়া করে তাকে চাকরিটি দিয়েছে, অর্থাৎ তিনি তার জায়গা থেকে ভাবছেন যে আওয়ামী লীগ আমার জন্য এত বড় একটি কাজ করেছে বা আমাকে এমন একটি আসনে বসিয়েছে, সেখানে বসে যদি আমি কিছু না করতে পারি তাহলে এটা কেমন দেখা যায়। একটি বিষয় হতে পারে, সেটি হলো আওয়ামী লীগ ওকে টাকা দিয়ে বা তার সাথে কন্ট্যাক্ট করে এমন একটি কল রেকর্ড ফাঁস করে এমন একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে তার হাতে, যেভাবে যেটি আমি আগেও বললাম যে বাংলাদেশে একটি গোলমাল সৃষ্টি হয়। আমি অনেক ভিডিওতে বলেছি আওয়ামী লীগ বিভিন্ন রূপে তারা কিন্তু বাংলাদেশে গোলমাল সৃষ্টি করার চেষ্টা করবে এবং আন্দোলনের চেষ্টা করে যাবে। সেগুলোতে আমাদের কান না দিয়ে আমাদের রাষ্ট্র সংস্কারের কাজগুলো সম্পন্ন করতে হবে। এবং ডক্টর ইউনূস, আমি বলবো ডক্টর ইউনূস আর কিছু না হোক, তিনি কিন্তু ক্ষমতালোভী নয় এবং দেশের জনগণকে তিনি কিন্তু বিপদে ফেলবেন না এবং জনগণের উপর জুলুম করবে না। যেরকমভাবে আওয়ামী লীগ 40 সাল এবং 41 সাল 50 সাল পর্যন্ত ক্ষমতা থাকার মতো স্বপ্ন দেখেছেন, ইউনূস সরকার কিন্তু কালকে যে ক্ষমতায় থাকবে তিনি কিন্তু সেই স্বপ্নটি দেখছেন না এবং তার দেখার ইচ্ছাও নেই। যে ক্ষমতায় থাকার লোভ নেই, তার দ্বারা বাংলাদেশের ক্ষতি হবে সেটি আমি আশা করি না। হয়তো উপকার না হলেও ক্ষতি হবে না, এতে খুবই। পরিশেষে আমি একটি কথা বলে দিচ্ছি, আওয়ামী লীগের লোকের জন্য কিন্তু ডক্টর ইউনূস মঙ্গলজনক। কেন বলছি, যদি ডক্টর ইউনূসের জায়গায় আজকে বিএনপির কেউ এই তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকতো, তাহলে আওয়ামী লীগের শিকড় থাকতো না বাংলাদেশে। যদি জামাত ইসলামের কেউ যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকতো, তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশের এখনো একটি পাতাও রাখতো না। আওয়ামী লীগের কথা সত্য না মিথ্যা, প্রিয় দর্শক আপনারা কমেন্টে জানাবেন।